ডাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু। অনিয়মের অভিযোগে ছাত্রদল সহ 7 প্যানেলের ভোট বর্জন, কাল ধর্মঘট। জালিয়াতির নির্বাচনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ছাত্রলীগ বলছে ষড়যন্ত্র। তারা অভিযোগ করেছিল এগুলোতে ক্রস মারা আছে, তারা তন্ন তন্ন করে খুঁজে কোথাও একটা আচরও পায়নি। যখন এই মিথ্যা ধরা পড়েছে তখন বাইরে এসে এই নাটকটা করেছে। দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম চলবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য অনুপ্রেরণা, বললেন মোদি। 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। বিআরটিসির 1100 যানবাহন সহ 4টি প্রকল্প উদ্বোধন। মজুদ কমে আসায় সব ধরনের গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব পেট্রো বাংলা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। প্রয়োজনীয় অর্থ সংস্থানে সকলের সহযোগিতা কামনা করছি। অধিকার বাম সংগঠনের বিরোধিতা। এক বছরে দুইবার দাম কিংবা একাধিক দাম বৃদ্ধির কোনো প্রস্তাব গ্রহণ করা যায় না। কাজেই গত অক্টোবরে দাম বাড়িয়েছেন, অন্ততপক্ষে আগামী অক্টোবরের আগে আপনাদের এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। এবং 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলের মাধ্যমে কোনো বিজ্ঞাপন চালানো যাবে না, হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি অন্যান্য দেশেও দণ্ডনীয় অপরাধ। বেসরকারি টেলিভিশন পে চ্যানেলের আওতায় আনার দাবি অ্যাডকোর। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি, আমি তানজিয়া জুথি এবং আমি ফারজানা তানি। ডাকসু নির্বাচন শেষে আবাসিক হলগুলোতে চলছে ফলাফল গণনা। এরই মধ্যে হাজী মোহাম্মদ মহসিন হলে ছাত্রলীগের পুরো প্যানেল জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। নির্বাচন নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, ফলাফল গণনা হচ্ছে আমরা শুনেছি এবং বেশ কয়েকটি হলের ফলাফল ইতিমধ্যে হাতে চলে এসেছে। বাকি কতগুলো হলের ফলাফল বাকি রয়েছে এখন পর্যন্ত, কি মনে হচ্ছে ফলাফল বিষয়ে? আমি এই মুহূর্তে রয়েছি জিয়াউর রহমান হলে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে যেই কক্ষটিতে ভোট গণনা চলছে, সেই কক্ষটির সামনে আসলে উৎসুক শিক্ষার্থীরা এখন ভিড় করছেন। তারা তাদের কে নির্বাচিত হয়েছেন সেটা জানার জন্য আসলে এখানে তারা অপেক্ষা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই এখানে ফলাফল গণনা শেষ হবে এবং সেই ফলাফল এখানকার প্রাধ্যক্ষ ঘোষণা করবেন। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে বিকাল 5:15টার দিকে হাজী মোহাম্মদ মহসিন হলে ফলাফল ঘোষণা করেন হলের প্রাধ্যক্ষ। সেই ফলাফলে দেখা গেছে যে হল শাখার ভিপি পদে ছাত্রলীগ মনোনীত
তৌহিদুল হক শিশির এবং সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান মিরাজ বিপুল ভোটে জয়ী হয়েছেন। এছাড়া বাকি 11টি যে হল শাখার পদ সেখানেও ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া পূর্ণাঙ্গ ফলাফল আসলে কখন পাওয়া যাবে সেটা এখন পর্যন্ত কেউ আসলে জানাতে পারেনি। তবে আমরা ধারণা করতে পারছি যে কিছুক্ষণের মধ্যেই আমরা আরও বেশ কিছু হলের ফলাফল পাবো এবং আজ রাতের মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হতে পারে। তানি। শরীয়ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীয়ত খান। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্র জোট সহ 7টি প্যানেল। প্রতিবাদে আগামীকাল ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। তবে ছাত্রলীগ নেতারা বলছেন প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো ষড়যন্ত্রমূলকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে নেতৃত্ব বেছে নিতে সকাল থেকেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। 8টা থেকে চলা ভোট গ্রহণ শেষ হয় দুপুর 2টায়। স্বপ্নের ভার্সিটি যাচ্ছে, সেটা ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সেটা পাবো আশা করি। এবছর ফার্স্ট ভোটার মানে ডাকসুর, দীর্ঘ 28 বছর পরে ভোট দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। ছাত্রলীগের ভিপি প্রার্থী ভোট দেন মহসিন হলে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় আছে বলে জানান তিনি। এই তাদের যে উৎসাহ, এটা দেখে আমি সত্যি মুগ্ধ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যে অনেক সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে, এটা এই মহসিন হলের পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে। লাইনে দাঁড়াইতে সবাই পারবে, তো লাইনে যারা দাঁড়াবে তারাই ভোটের সিরিয়ালে যাবে। এটা আসলে যারা সাংগঠনিকভাবে দুর্বল, যাদের ভোটারই নাই, তাদের এই অজুহাতগুলো বাংলাদেশের সারা জীবন গুজব হিসেবেই চলে আসছে। সকালে কুয়েত মৈত্রী হলে বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধারের অভিযোগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে 3 ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। নির্বাচনটা করতে যাচ্ছে, এটা আমাদের অপছন্দ। আমরা চাই তারা জিতুক, সুষ্ঠুভাবে জিতুক, আমরা তাদেরকে ভোট দিব, কিন্তু এ ধরনের কোনো আনফেয়ারনেস আমরা আমাদের হলটাতে চাই। ছাত্রলীগের প্যানেলে যে 13 জন এখানে দাঁড়িয়ে ছিল, যে 13 জন এই কারচুপির সাথে জড়িত, প্রভুস্ত চলে গিয়েছে, তাদেরকেও আমরা হল থেকে সম্মিলিত হয়ে বের করে দেব। এটাই হচ্ছে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভোট নেওয়া শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। নির্বাচন আমরা শিক্ষকরা করব, যদি আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব। ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বাম জোট। প্রশাসনকে আমরা জানাচ্ছি অবিলম্বে এই ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। এরপর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমাদের সলিমুল্লাহ মুসলিম হল শাখার বিপি জিএসএ সহ সকল প্রার্থীদেরকে আপনার মারধর করে বের করে দেওয়া হয়। এই দলকানা প্রশাসনের যে আপনার ভোট ডাকাতি নির্বাচন, সেই ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ডাকসুর 25টি পদের বিপরীতে লড়ছেন 229 জন প্রার্থী। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দর্শক, ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনকারীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সানি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সানি, ইতোমধ্যে ফল ঘোষণা তো শুরু হয়েছে, তো ভোট বর্জনকারীরা কি তাদের সিদ্ধান্তে অটল আছেন? যদি ভোট গণনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং 2টি হলের ভোট গণনা শেষে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে। হল 2টি হচ্ছে মহসিন হল এবং জহুরুল হক হল, এবং এই 2টি হলে কিন্তু ছাত্রলীগের সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এবং এখন আমি যে জায়গাটিকে দাঁড়িয়ে আছি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC চত্বর, যেটিকে রাজু ভাস্কর্য চত্বর আমরা বলি। এবং আমি এখানকার পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া আমি ঘুরে দেখেছি, এবং আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু আপনাকে দেখাই যে
এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন কোনো সংবাদ আমরা শুনিনি। বিকেলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে প্রগতিশীল ছাত্র জোট এবং বাম কয়েকটি সংগঠন তারা অবস্থান নিয়েছিল এবং তারাও কিন্তু এখন সরে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতির সংবাদ আমরা পাইনি। কিন্তু আমরা যতটুকু বিভিন্ন সংগঠনের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজ যদি পুরো বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় তারা রাতের দিকে একটি মিছিল বের করতে পারে এবং সেই সঙ্গে আগামীকাল তারা কিন্তু ক্লাস বর্জন থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমি যদি একটু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে এখানকার শিক্ষার্থীদের সঙ্গে জানতে চাই এবং এখানে প্রার্থীরাও রয়েছে, সারাদিন কেমন দেখলেন নির্বাচন? আচ্ছা, আমাদের যেটা হয়েছে নির্বাচন কেমন হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা ভোট বর্জন করেছি। সো নির্বাচন কেমন হচ্ছে সেটা সবাই বুঝতে পারছে। আমরা নিশ্চয়ই এতদিন ধরে প্রায় 1.5-2 মাস বা এর আগে যে আন্দোলনগুলো হয়েছে সেগুলোর পরে এত প্রচারণা এত কিছুর পরে যেহেতু ভোট বর্জন করতে হয়েছে সেক্ষেত্রে বোঝা যায় যে অ্যাকচুয়ালি নির্বাচনটা কিরকম হয়। আপনাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি কি আছে? আচ্ছা, আমরা কালকে থেকেই সবাই ছাত্র ধর্মঘট জারি করা হচ্ছে। আমরা ডাক দিয়েছি স্বতন্ত্র স্বাধিকার প্লাস হচ্ছে কোটা সংস্কারের যারা ছিল এবং হচ্ছে কি আমাদের প্রগতিশীল ছাত্র ঐক্য সবাই মিলে আমরা কালকে থেকেই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। কালকে সবাই 10টায় রাজুতে একত্রিত হবে। যদি শুনতে পাচ্ছিলেন যে আমি প্রগতিশীল ছাত্র জোটের একজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম যিনি রোকেয়া হলের এবং তিনিও যেমনটা জানিয়েছিলেন যে তারা কিন্তু কাল থেকে ধর্মঘটের মতো কর্মসূচিতে যাবেন। কিন্তু আপাতত যদি আমি এখন পর্যন্ত অবস্থা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে নেই। মোটামুটি স্বাভাবিক কার্যক্রমই চলছে। জ্যোতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ডাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। গেল কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়ে হলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। সে সঙ্গে ডাকসুতে ছাত্রলীগকে বিজয়ী করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গেল রাতেই যে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে তার প্রমাণ মিলেছে কুয়েত মৈত্রী হলে। 29 ডিসেম্বর মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বের হতে পারেননি। আজ ডাকসু নির্বাচনকেও কলঙ্কিত করা হলো। গত রাতেও ব্যালট বাক্স ভরানো হয়েছে যার প্রমাণ পাওয়া গেল আজ কুয়েত মৈত্রী হলে বস্তা ভর্তি সিলমারা ব্যালট উদ্ধারের মাধ্যমে। এদিকে নির্বাচন বর্জন করে অহেতুক অভিযোগ করলে এক সময় রাজনীতি হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনায় তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ ভিত্তিহীন। বছর পর নির্বাচন হচ্ছে, আমরা সবাই বিশ্বাস করি নির্বাচন সুষ্ঠু হবে। ইলেকশন হচ্ছে, কেবল শুরু হয়েছে, শুরু না হতেই বলা শুরু করলো অনিয়ম হচ্ছে। এই অভ্যাস ত্যাগ করতে হবে, সব কিছু নেতিবাচক মনোভাব ত্যাগ করতে হবে ওদেরকে। এভাবে ইলেকশন বর্জন করে, ইলেকশন অহেতু অভিযোগ করে রাজনীতি আপনারা একদিন হারিয়ে যাবে, মনে রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের সন্ত্রাসবাদ দূর করতে বাংলাদেশ বদ্ধপরিকর। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 4টি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার নিন্দা জানান। শেখ হাসিনা বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে বিবদমান যে কোনো বিষয়ের সুষ্ঠু সমাধানে আসার উদাহরণ বাংলাদেশ ও ভারত। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য অনুপ্রেরণা। দুই প্রধানমন্ত্রী যৌথভাবে বিআরটিসির জন্য 1100 বাস ও ট্রাক সহ ভারত সরকারের অর্থায়নে বাস্তবায়িত 36টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক সম্প্রসারণের আওতায় বাংলাদেশে NKN সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী। সন্ত্রাসী হামলা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে ঘৃণ্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করছি।
দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমাদের এ অঞ্চল এবং এর বাইরে সন্ত্রাসবাদ দূর করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। बांग्लादेश का विकास भारत के लिए खुशी का विषय तो है ही, हमारे लिए प्रेरणा का स्रोत भी है। प्रधानमंत्री शेख हसीना जी ने बांग्लादेश के विकास के लिए महत्वाकांक्षी लक्ष्य तय किए हैं। 2021 तक बांग्लादेश को मिडिल इनकम कंट्री बनाने और 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। সব ধরনের গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রো বাংলা সহ গ্যাস সরবরাহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। মজুদ কমে আসায় ও এলএনজি আমদানি খরচ সমন্বয় করতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে প্রতিষ্ঠানগুলো। এর বিরোধিতা করে এই মুহূর্তে গ্যাসের দাম না বাড়ানোর পক্ষে মত দেন ভোক্তা অধিকার ও বাম সংগঠনের নেতারা। রাজধানীর টিসিবি ভবন মিলনায়তনে গণশুনানির প্রথম দিন দাম বাড়ানোর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন এহতেরামুল হক। পেট্রো বাংলা, জিটিসিএল এবং বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে গ্যাসের দাম পুনর্নির্ধারণের জন্য গণশুনানি আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে দাম বাড়ানোর প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে পেট্রো বাংলা। আমদানি অব্যাহত রাখার স্বার্থে প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি এবং সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থসংস্থানে সকলের সহযোগিতা কামনা করছি। আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস এলএনজির কারণে এ খাতের ব্যয় বেড়েছে। সব শ্রেণীর গ্যাসের দাম গড়ে 66% বাড়ানোর প্রস্তাব দেয় বিতরণ কোম্পানিগুলো। আমার দেশীয় গ্যাস কমছে এবং ইনক্রিমেন্টাল ডিমান্ড এবং দেশীয় গ্যাস সাপ্লাইয়ের রিডাকশন, এই দুটো ঘাটতি পূরণ করবে এলএনজি। পেট্রো বাংলা প্রতিষ্ঠানকে আমরা একটা দুর্নীতিমুক্ত, দক্ষ, সক্ষম প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। তার জন্য যা যা প্রয়োজন করতে হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এসব বক্তব্য খণ্ডন করে দাম না বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন ভোক্তা অধিকার ও বাম সংগঠনের নেতারা। আগামী 1 বছর সব ধরনের গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানান তারা। 1000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে এলএনজি এখনো আসে নাই, বা 700 আসে না, এখন বোধহয় 300-400 আসে বা 500 পর্যন্ত আসে। তাহলে এই 500-র অতিরিক্ত এলএনজির হিসাবটা এখন আনছেন কেন? 1 বছরে 2বার দাম কিংবা একাধিক দাম বৃদ্ধির কোনো প্রস্তাব গ্রহণ করা যায় না। কাজেই গত অক্টোবরে দাম বাড়িয়েছেন, অন্ততপক্ষে আগামী অক্টোবরের আগে আপনাদের এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম গড়ে 22.70% বাড়ানো হয়। এহতেরামুল হক, RTV, ঢাকা। আগামী 1 এপ্রিল থেকে বাংলাদেশের সম্প্রচারিত বিদেশি কোনো চ্যানেলে বিজ্ঞাপন দেখানো যাবে না। আর 12 মে থেকে বাংলাদেশের সব চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে। দুপুরে তথ্য মন্ত্রণালয়ে টেলিভিশন অনার্স অ্যাসোসিয়েশন অ্যাটকোর সঙ্গে বৈঠকে এসব কথা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে পে চ্যানেলের আওতায় আনার দাবি জানান অ্যাটকো প্রতিনিধিরা। আরও থাকছে মুক্তা মাহমুদের রিপোর্টে। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে অবশ্য টেলিভিশন চ্যানেলগুলোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে অ্যাটকো প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব চ্যানেলের সম্প্রচারের ব্যবস্থা, বিজ্ঞাপন নির্ভরতায় চ্যানেলগুলোর ব্যবস্থাপনার জটিলতা এবং বিদেশি চ্যানেলগুলোর দৌরাত্ম্য নিয়ে আলোচনা হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার শুরু হলে বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ দেয়া অর্থ সাশ্রয় হবে। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। যেই টেলিভিশন চ্যানেল সবার আগে সম্প্রচারে গেছে তারা সিরিয়াল আগের দিকে থাকবে। এইভাবে সম্প্রচারের তারিখ অনুযায়ী টেলিভিশন চ্যানেলগুলো সিরিয়ালে দেখাতে হবে, পরে বিদেশি চ্যানেলগুলো থাকবে। এ সময় তিনি বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ না হলে আগামী মাস থেকে ব্যবস্থা নেয়ার কথা জানান। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি অন্যান্য দেশেও দণ্ডনীয় অপরাধ। আমরা ইতিমধ্যে 2বার নোটিশ জারি করেছি।
আমরা আবার পুনরায় নোটিশ জারি করব এবং 1 এপ্রিলের পর থেকে আমরা কেউ যদি এই আইন ভঙ্গ করে, সরকারের এই নির্দেশনা পালন না করে, তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। অ্যাডকর প্রতিনিধিরা দেশীয় চ্যানেলগুলোকেও পে চ্যানেলের আওতাভুক্ত করার দাবি জানান। সবার সাথে আলোচনা করেই প্রাইসটা নির্ধারণ করবে। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। এবারে জানাবো অগ্নিছড়া মার্চের খবর। ৭১-এর অগ্নিছড়া মার্চের এই দিনে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হয় দেশ জুড়ে। এই দিন শুধু সামরিক দফতর ছাড়া গোটা প্রদেশের সব জায়গায় উঠতে থাকে স্বাধীন বাংলার পতাকা। ৭১-এর উত্তাল মার্চের এ সময় বঙ্গবন্ধু নির্দেশে শুধু বিমান ছাড়া দেশের অভ্যন্তরীণ সব যোগাযোগ কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে। সিএসপি এবং ইপিসিএস সমিতির কর্মচারীরা বঙ্গবন্ধু নির্দেশে অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তাদের একদিনের বেতন জমা দেন আওয়ামী লীগের তহবিলে। এদিনও দেশের বিভিন্ন জেলখানা থেকে কয়েদিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। কারারক্ষীদের সাথে সংঘর্ষে মারা যান বেশ কয়েকজন কয়েদি। যদি একদিন চলচ্চিত্রের হাত ধরে হলমুখী হতে শুরু করেছেন সারা দেশের সিনেমা প্রিয় দর্শক। বিভিন্ন জেলার মোট 22টি হলে একযোগে প্রদর্শিত হচ্ছে ভিন্ন ধারার এ ছবি। এর মধ্যে সব মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। চট্টগ্রামের আলমাস ও সিলভার স্ক্রিনে বেশিরভাগ শোতে দর্শকদের ভিড় দেখা গেছে। সিলেটের নন্দিতা হলে সকাল থেকে তরুণ তরুণীদের সহ সব বয়সী দর্শকদের উপস্থিতি ছিল। শো শেষে সবাই ছবির গল্পের প্রশংসা করেন। খুলনার শঙ্খ সিনেমা হলে দিনে 4 বার প্রদর্শিত হচ্ছে যদি একদিন। সেখানকার দর্শকরা ছবির পরিচালক ও কলাকুশলীদের প্রশংসা করেন। নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা হলেও বাজিমাত করেছে যদি একদিন। দর্শক উপস্থিতি দেখে খুশি হল কর্তৃপক্ষ। সপরিবারে দেখার মতো ছবি, খুব রোমান্টিক ছবি, আপনারা সবাই দেখতে পারেন। যদি একদিন ছবিটি মুক্তি পাওয়ার পরে দর্শক ভিড় জমাচ্ছে এবং ছবিটি ভালো হয়েছে, রোমান্টিক। ছবিটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আমার খুব ভালো লাগছে। বিশেষ করে তাহসানের অভিনয়টা খুব ভালো লাগছে। শ্রাবণ থেকেও আমার অনেক ফেভারিট একটা নায়িকা, ওরা দুজনে মিলে আমি অনেক দেখতে আসছে এরকম। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেসরকারি ফলাফলে ৭৮টি উপজেলার মধ্যে নৌকার প্রার্থীরা জয় পেয়েছেন ৫৫টিতে, আর বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন 10টিতে। অপরদিকে 13টি উপজেলায় বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলাফল ঘোষণার পর প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন করার আশ্বাস দেন বিজয়ী প্রার্থীরা। আর্থিক খাতে অনিয়মের ঘটনায় তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসা তথ্য দিয়ে সহায়তা করছে না রাজস্ব বোর্ড। ফলে অনিয়মের হোতাদেরও ঠিকমতো ধরা যাচ্ছে না। সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন অভিযোগ করলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সাংবাদিকরা শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক বিমার মতো খাতগুলোতে নিয়মিত অভিযান চালানোর পরামর্শ দেন। আতিকা রহমানের রিপোর্টে জানুন বিস্তারিত। 2019 সালের কৌশলপত্র নিয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে দুর্নীতি দমন কমিশন। এ সময় সাংবাদিকরা বলেন, দুদকের কার্যক্রম অনেকটা দৃশ্যমান। এখন দুর্নীতির মামলায় দ্রুত শাস্তির ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে আনার তাগিদ দেন তারা। টিচিং ভার্সেস কোচিং, ক্লাস ভার্সেস টিচিং, এমন ক্লাস আমরা কেন করব তারপরে আবার টিচিং কিংবা কোচিং এর প্রয়োজন হয়? প্রতিটি স্কুল কমিটি বড় বড় স্কুলে দুর্নীতি জর্জরিত, পাপ করলে শাস্তি আছে, এই পাপের শাস্তির ব্যবস্থা করে। যদি অন্যায়ের শাস্তি হয় তাহলে ফার্মার্স ব্যাংকের মতো এত বড় ঘটনা হতে পারে না। আজকে বহু লোক ফার্মার্স ব্যাংকে টাকা রেখেছে, তারা তাদের টাকা পায় না। কিছু কিছু পদক্ষেপ আপনাদের অনেক প্রশংসিত, যেগুলো নিয়ে মানুষ মনে করে যে আসলে এগিয়ে গেলে আমাদের সমাজটাকে দুর্নীতি রোধ করা সম্ভব। কিন্তু একই সঙ্গে কিছু কিছু পদক্ষেপের ব্যাপারে মানুষের ফ্রাস্ট্রেশন আছে, যার বড় একটা এক্সাম্পল জাল। এখন কিন্তু সেটি লেখা হয় না যে এই ব্যাংকের কাছে বন্ধক দেওয়া, লেখা হয় না, পুরো দলিলটাই ভুয়া। আপনার একজন ব্যক্তি, তিনি এখন প্রথম ব্যাংক বলছে, তিনি তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। দুদক চেয়ারম্যান বলেন, অর্থ পাচার সহ আর্থিক খাতে বড় ধরনের দুর্নীতি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তবে রাজস্ব বোর্ড অসহযোগিতা করছে। আমি সরকারকে বলতে চাই, এনবিআরকে বলতে চাই, অর্থ মন্ত্রণালয়কে বলতে চাই, আপনারা এই ফাইন যাদেরকে করেছেন এই তারাই মূলত আমার কাছে মনে হয় অর্থ পাচার করে। জাস্ট একটা বোঝার জন্য
এক পাঁচটা স্টেটমেন্ট চেয়েছি যে আমরা তাদের কাছে যে দেখি না কি আসলে প্লিজ টক টু চেয়ারম্যান ইন দেয়ার উই মাস্ট হ্যাভ দিস রিপোর্ট এবং রিপোর্ট না দিলে কি হবে দ্যাট ল ডিক্টেটস আস। দুর্নীতি সংবাদ প্রকাশ করে দুদকের কাজে সহযোগিতা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান ইকবাল মাহমুদ। সবাইকে বলবো আমাদেরকে সাহায্য করেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। একটি রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালের আশপাশে সব খেয়াঘাট উচ্ছেদ করা হয়েছে। দুর্ঘটনা রোধ, নিয়ম শৃঙ্খলার প্রতিষ্ঠা ও আধুনিক খেয়াঘাট নির্মাণের জন্য এই উচ্ছেদ কার্যক্রম বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আরও দেখুন শাহাবুদ্দিন সাহাবের রিপোর্টে। গেল ৮ মার্চ দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নৌবন্দর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে ৩ শিশুসহ একই পরিবারের ৬ জন মারা যায়। অনাকাঙ্ক্ষিত এসব দুর্ঘটনা রোধে সোমবার সকাল থেকে সদরঘাট নৌবন্দরের আশপাশের সব অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এ সময় আশপাশের কয়েকটি খেয়াঘাট তুলে দিয়ে একটি মাত্র খেয়াঘাট বিআইডব্লিউটিএর আওতায় আনা হয়। দুর্ঘটনা রোধ ও এলাকার পরিবেশ উন্নয়নে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে আধুনিক একটি খেয়াঘাট নির্মাণের কথা জানালেন যুগ্ম পরিচালক। বিশ্বের ট্রাফিক মুভমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু সর্ববৃহৎ নদীবন্দর। এখান থেকে প্রতিদিন প্রায় ৮০টি আপনার যাত্রীবাহী লঞ্চ চলাচল করে, পাশাপাশি এখান দিয়ে কিন্তু বেশ কিছু কার্গো জাহাজও চলাচল করে। তো এইটা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছোট ছোট ডিঙ্গি নৌকা আপনার এই যাত্রী পারাপার করে, যে কারণে কিন্তু লঞ্চের প্রপালারের সৃষ্ট ঢেউয়ে বা লঞ্চের পিছন দিক দিয়ে আপনার ওই লঞ্চ যাত্রী ওঠার বা নামার কারণে নানা রকম দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ যে লঞ্চ ঘাটটা ওয়াইজ ঘাট, এই ওয়াইজ ঘাটের আপে নিয়ে আসবো এবং এতে করে হয়তোবা আপনার নৌকা ডুবির যে ঘটনাটা অনেকাংশে কমবে। বুড়িগঙ্গায় দুর্ঘটনা, অরাজকতা রোধ ও নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথাও বললেন তিনি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। সরকারি সহায়তা না পেয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে লক্ষ্মীপুরের জেলেরা। নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। তবে নিয়মানুযায়ী চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। তাই জাল আর নৌকা ঘিরে সময় কাটছে লক্ষ্মীপুরের জেলেদের। এ 2 মাস প্রত্যেক জেলে পরিবারের খাদ্য সহায়তা হিসেবে 40 কেজি করে চাল পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি তারা। বিপাকে রয়েছে অনেক জেলে পরিবার। আমরা সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। যদি সরকার সহযোগিতা না করে আমাদেরকে, তাহলে আমাদের বউ বাচ্চা ছেলে পেলে না খাইয়া থাকবে। সরকার যে আইন করছে এই আইন আমরা পালন করছি, কিন্তু শুনছি সরকার চাউল দিব, টাকা দিব, কিছুই দেয় না। আমরা ভাই না সরকার যদি আমাকে কোনো সহায়তা না করে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো। জেলা মৎস্য কর্মকর্তা বললেন, সব জেলেকে নিয়ে খাদ্য সহায়তার জন্য তালিকা হালনাগাদ করা হচ্ছে, শিগগিরই সহায়তা দেওয়া হবে। আমরা নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোর্ট গার্ড, নৌ পুলিশ সকলের সহায়তা নিয়ে সমন্বিত অভিযান পরিচালনা করব। আমরা এর মধ্যে 25,947 জেলে পরিবারকে 4 মাস খাদ্য সহায়তা দিতে পারবো। 40 কেজি হারে তারা চাল পাবে। মৎস্য বিভাগের হিসাব মতে লক্ষ্মীপুরের জেলের সংখ্যা প্রায় 65,000। এদের মধ্যে খাদ্য সহায়তার জন্য নিবন্ধিত জেলে প্রায় 26,000। রাসেল আহমেদ, আরটিভি। বাগেরহাটে ঘুমন্ত মা বাবার কোল থেকে 2.5 মাসের শিশুকে চুরি করে 5 লাখ টাকা দাবি করেছে দুর্বৃত্তরা। গেল মধ্যরাতে মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের ঘরের গ্রিল কেটে শিশু আব্দুল্লাহকে নিয়ে যায় তারা। সোহাগ হাওলাদার জানান, রাত 3টার দিকে অসুস্থ ছেলেকে ওষুধ খাওয়ানোর পর আরেক সন্তান সুমাইয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ে তার পরিবার। রাত 4:30টায় জেগে দেখেন বিছানায় আব্দুল্লাহ নেই। পরে মোবাইল ফোনে 5 লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের 3টি টিম কাজ করছে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। উন্নয়নের পথে চলো একসাথে স্লোগানে বার্ষিক পরিবেশক সম্মেলন করল দেশের অন্যতম প্লাস্টিক, হাউসওয়্যার, ফার্নিচার ও বিল্ডিং ম্যাটেরিয়াল ব্র্যান্ড বেঙ্গল প্লাস্টিক।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই সম্মেলনে সারা দেশে থেকে 850 জন পরিবেশক অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় বেঙ্গল গ্রুপের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ জসিমউদ্দিন গেল বছর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নতুন বছরের সফলতা ও উৎকর্ষতা অর্জনে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যবসায়িক লক্ষ্য অর্জনকারী পরিবেশকদের মধ্যে গোল্ড মেডেল ও ক্রেস্ট সহ বিভিন্ন পুরস্কার দেয়া হয়। নতুন ক্যাপাসিটি আমরা বিল্ড করেছি আমাদের পাইপসের, আমাদের ডোরের, আমাদের সিটের এবং আমাদের হাউসহোল্ড প্রোডাক্টের একটা কোয়ালিটিটাকে আমরা অলওয়েজ প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যিনি ব্যবসায়ী, আপনাকে কিন্তু আমরা হেল্প করছি, আপনাকে আমরা ডিস্টার্ব করছি না। বিমা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 14 গুণীজনকে মরণোত্তর সম্মাননা দিয়েছে ইকোনমিক মিডিয়া অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিমা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা প্রয়াত 14 গুণীর স্মৃতিচারণ করেন। বিমাকে শিল্পে পরিণত করতে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। বিমা শিল্পের প্রাণপুরুষ ক্ষুদ্র বিমার জনক প্রয়াত শাফাত আহমেদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু। অনিয়মের অভিযোগে ছাত্রদল সহ 7 প্যানেলের ভোট বর্জন। কাল ধর্মঘট, ছাত্রলীগ বলছে ষড়যন্ত্র। দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম চলবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য অনুপ্রেরণা, বললেন মোদি। মজুদ কমে আসায় সব ধরনের গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব পেট্রো বাংলা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। ভোক্তা অধিকার বাম সংগঠনের বিরোধিতা। এবং 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলের মাধ্যমে কোনো বিজ্ঞাপন চালানো যাবে না, হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। বেসরকারি টেলিভিশন পে চ্যানেলের আওতায় আনার দাবি অ্যাডকোর। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtv digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।